হাই ভিউয়ার্স, আজকে এটা হলো আমাদের আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্স থেকে সেখানে একটা মেজর পার্ট কোয়েশ্চেন আছে, তোমরা সবাই জানো। তো এখান থেকে আমি বেশ কয়েকটা ছাঁকা প্রশ্ন নিয়েছি যেগুলো কিন্তু সব জায়গায় কমন অর্থাৎ পাওয়া যায় না, হয় না, সেই ধরনের কোয়েশ্চেন নিয়েছি। তাছাড়াও এখানে আমরা জানি যে রেল গ্রুপ ডি বা এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন আছে সায়েন্স রিলেটেড। তো আজকে মেনলি যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে পরিমাপ পদ্ধতি, বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি ইউনিটগুলো সম্পর্কে আমরা জানবো, সেই ইউনিটগুলো কেমন কি হয় এবং সেই রিলেটেড কয়েকটা গাণিতিক উদাহরণও একটা কিন্তু আমরা দেখে নেব। যখন একটা আমাদের ইউনিটে দেওয়া থাকবে সেটা থেকে অন্য ইউনিটে ট্রান্সফার করতে দেওয়া হবে, সেই রিলেটেড কিন্তু একটা ছোট ম্যাথও দেখে নেবো। জানো তোমরা এরকম কিন্তু দেওয়া হয়। তো প্রথমেই আমি বলে রাখি কি যে বিষয়গুলো তোমরা জানো সেগুলো আমি এখানে ইনক্লুড করিনি, ঠিক আছে? তো আজকের ভিডিওটি চলো শুরু করা যাক। দিস ইজ ইউর এডুকেটর মোনালিসা অ্যান্ড ইউ আর ওয়াচিং কম্পিট নাও। এসআই ইউনিটের সম্পর্কে তোমরা সকলেই জানো যে 7টা বেস ইউনিট কিন্তু এসআই ইউনিটে থাকে। 7টা বেস ইউনিটের মধ্যে যেগুলো আমরা জানি সেগুলো আমি কিন্তু এখানে নিইনি। আমি মেন যে 4টে নিয়েছি যেগুলো নিয়ে প্রবলেম হয় এবং এগুলো নিয়েই প্রশ্ন আসে, সেই 4টে নিয়েছি কি কেলভিন, সেটাকে কি ক্যাপিটাল কেতে বলা হয়, থার্মোডাইনামিক টেম্পারেচার। কেলভিন বলতে কি বোঝায়, যে থার্মোডাইনামিক টেম্পারেচার, সেটার ইউনিটটাকে আমরা কেলভিন বলি। ক্যান্ডেলা মানে কি লুমিনাস ইন্টেন্সিটি, মানে ঔজ্জ্বল্যতা, ঔজ্জ্বল্যতার বিষয়ে বোঝানোর জন্য আমরা কি করি, সেটার পরিমাপটার জন্য ক্যান্ডেলা ব্যবহার করি, সেটাকে স্মল সি ডিতে লেখা হয়। মোল মানে সাবস্টেন্স হিসেবে বোঝাতে, এবং অ্যাম্পিয়ার মানে কি ইলেকট্রিক কারেন্ট, সেটা কি এ দিয়ে ক্যাপিটাল এ দিয়ে ইলেকট্রিক কারেন্ট বোঝানো হয়। ভোল্ট কিন্তু নয়, ভোল্ট মানে কি তড়িৎ বৈভব বোঝানো হয়, তখন কিন্তু ভোল্ট হয়। অ্যাম্পিয়ার মানে কি ইলেকট্রিক কারেন্টের পরিমাপ করতে এটা বোঝানো হয়, তড়িৎ বৈভব বোঝাতে ভোল্ট ব্যবহার করা হয়। দেখো এবার এই এসআই ইউনিটের সম্পর্কে বেশ কিছু তথ্য, যে ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স 1791 সালের উদ্ভাবন করে মেট্রিক সিস্টেম। মেট্রিক সিস্টেমটাই কিন্তু আসলে বর্তমানে একটা আপডেটেড ফর্ম হিসেবে আমরা এসআই ইউনিট বলে থাকি। মেট্রিক সিস্টেম আগে বলা হতো, এখন এসআই ইউনিট বলা হয়। এটা কে করেছিল উদ্ভাবনটা? ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স 1791 সালে। পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে যে এই যে পদ্ধতিটা ছড়িয়ে গেল, সেটার জন্য কে দায়ী ছিলেন? সেটার জন্য নেপোলিয়ানই কিন্তু প্রধান দায়ী। নেপোলিয়ানকেই সব ক্রেডিটটা দেওয়া হয় যে এই মেট্রিক সিস্টেম ইউরোপের বিভিন্ন দেশেও বিস্তার লাভ করে। মেট্রিক সিস্টেমটা কি? এটা দশমিক পদ্ধতি। ভারতে 1957 সালে এটা গৃহীত হয়েছিল। মেট্রিক সিস্টেমটা গৃহীত হয়েছিল 1957 সালে। এখানে মনে রাখার উপায় হলো, দেখো এরকম করে কোরিলেট করে আমরা মনে রাখবো যে স্বাধীনতা আমাদের হয়েছিল 1947, তার ঠিক 10 বছর পরে আমাদের মেট্রিক সিস্টেমটা গ্রহণ করা হলো। এখানে আমি লিখে দিয়েছি, দেখো এসআই পদ্ধতি হলো মেট্রিক পদ্ধতিরই একটি আধুনিক সংস্করণ, যেখানে 7টি প্রধান একক আছে, ঠিক আছে? এটা অনেকবার পরীক্ষা এসেছে, কটা প্রধান একক আছে। নেক্সট দেখো ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেমের উৎপত্তি ভারতেই হয়েছিল। যদি বলা হয় কোথা থেকে এটা পাওয়া যায় এর উল্লেখটা, তাহলে যজুর্বেদ থেকে উল্লেখ পাওয়া যায় ডেসিমাল সিস্টেম। এই পরিস্থিতিতে আমি তোমাদের একটা জিনিস বলে রাখতে চাই, যেমন আমরা সবাই কোয়েশ্চেনটার অ্যান্সার জানি যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন, কিন্তু তাছাড়াও পায়ের যে মান সেটাও কিন্তু কত, 22/7 পায়ের মান, এবং এই 22/7কে যখন আমরা দশমিকে নিয়ে যাই তখন যে মানটা পাই, সেই মানটাও কিন্তু আর্যভট্টই আবিষ্কার করেছিলেন। তাছাড়া এখানে যে দশমিকে মানটা আছে ওই মানটা কিন্তু আর্যভট্ট আবিষ্কার করেছিলেন। তাছাড়া এই যে ত্রিকোণমিতির বিভিন্ন যে অ্যাঙ্গেলগুলো, যেগুলো আমরা সাইন, কোসাইন, থিটা, এগুলো যেগুলো আমরা পড়ি, সেই অ্যাঙ্গেলগুলোরও উদ্ভাবক তিনিই, আর্যভট্ট। এগুলো কিন্তু জেনে রাখবে, এগুলো সচরাচর আমরা জানতে পারি না, শুধু জানি যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। এরপরে দেখো বেশ কয়েকটা ডিরাইভড ইউনিট, তার মেজার, যেগুলো খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যেই আসে পরীক্ষাতে। এখান থেকে একটা কোয়েশ্চেন বলতে পারো, আসতেই পারে, তো সেখানে আমরা এগুলো দেখে নেব। ডিরাইভড ইউনিট ব্যাপারটা আসলে কি? ডিরাইভড ইউনিটকে বলা হয় বাংলায় লব্ধ একক। দেখো 3টি প্রধান জিনিস আছে, দৈর্ঘ্য, ভর, সময়। এই 3টি একক ছাড়া অন্যান্য যেসব রাশির একক এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠন করা হয় তাদেরকে লব্ধ একক বলা হয়, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এই 3টিকে বাদ দাও। বাকি এবার দেখো যে আমরা যদি কি বেগের একককে বার করতে চাই, বেগের একককে আমরা কিভাবে প্রকাশ করি? বেগ বোঝালে আমরা কি করি? দৈর্ঘ্য এবং সময়ের এককের ভাগফলের সাহায্যে বেগ প্রকাশ করি, তাই তো? তেমনই আবার দেখো ডি ইকুয়াল টু কি? ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্সটা কি? এটা হচ্ছে আমাদের লব্ধ একক, মানে ডিরাইভড ইউনিট। কেন হলো? কারণ ডিরাইভড ইউনিট, এটার মানটা প্রকাশ করার জন্য আমাদের অন্য দুটো মানের উপরে নির্ভরশীল থাকতে হচ্ছে, ঠিক আছে? অন্য দুটো মানকে, যেটা স্পিড এবং টাইম, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তবে আমরা ডিস্টেন্সটা পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমরা পেয়ে গেলাম কি? এটা ডিরাইভড ইউনিট, ঠিক আছে? এবার দেখো কি বলা হচ্ছে নেক্সট। এখানে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই, যেমন হার্জ। হার্জটা কি? এটাকে ফ্রিকোয়েন্সি মাপার জন্য ব্যবহার করা হয়, পার সেকেন্ড।
নিউটন ফোর্স মাপার জন্য ব্যবহার করা হয়, বল এবং ওজন যেটাকে বলা যেতে পারে সেখানে আমরা বলতে পারি কি যেটা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাছাড়া কি পাস্কাল কি প্রেসার মাপার জন্য, জুল কি এনার্জি অফ ওয়ার্ক, ওয়াট পাওয়ার মাপার জন্য, কলম্বো কি ইলেকট্রিক চার্জ, ভোল্ট মানে ইলেকট্রিক পোটেনশিয়াল। নেক্সট ফ্যারাড দেখো ইলেকট্রিক ক্যাপাসিটি, সেখানে আমরা C/V দিয়ে প্রকাশ করি সেটাকে। ওহম বলতে কি ইলেকট্রিক রেজিস্ট্যান্স মানে রোধাঙ্ক যখন প্রকাশ করি সেখানে V/A, V মানে কি ভোল্ট, A মানে কি অ্যাম্পিয়ার। সেটাই আবার উল্টে যাবে যখন আমরা সিমেন্স যখন বলবো, সেটা কি কিসের জন্য, ইলেকট্রিক কন্ডাক্টেন্সের জন্য, ঠিক আছে, পরিবাহিতার জন্য, সেটার জন্য A/V হয়ে যায়। আবার দেখো বেশ কয়েকটা যেগুলো আছে যেগুলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে, কেননা এগুলো একটু অন্যরকম আমাদের। সেগুলো কি দেখো ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য, টেসলা, এগুলো পড়লে মোটামুটি এইগুলো পড়ার চেষ্টা করো, এই দুটো পার্টকে রাখার চেষ্টা করো তাহলেই হয়ে যাবে। তারপর কি হেনরি ইন্ডাকটেন্সের জন্য, ডিগ্রি সেলসিয়াসটা আমাদের জানার অত দরকার, এটা আমরা সবাই জানি, ডিগ্রি সেলসিয়াস মানে টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করা হয়। রেডিয়ান প্লেন অ্যাঙ্গেল, স্টেরেডিয়ান কিসের জন্য, সলিড অ্যাঙ্গেলের জন্য, লুমিনাস ফ্লাক্সের জন্য, এগুলো কিন্তু পরীক্ষা এসেছিল যার জন্য হালকা করে আন্ডারলাইন করা আছে। লাক্সটিক, এটা কি লাক্স হচ্ছে ইলুমিনেন্স ঔজ্জ্বল্যের মাপার জন্য, ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য। তাছাড়া এইগুলো দেখো বাকি যেগুলো আছে সেইগুলো কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলে এটা একটু পড়ে নিতে পারো। পিডিএফটা আমি তোমাদের অ্যাভেল করিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেখো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করতে পারো। তো ওখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আমার 1-2 দিন লেট হতে পারে, কিন্তু আমি এটার পিডিএফটা দিয়ে দেবো। তো এরপরে দেখো কি বলা হয়েছে, বেশ কয়েকটা আমি বাংলাতে দিয়ে দিয়েছি যেগুলো আমাদের মানগুলো মনে রাখতে হবে। এগুলোর মান মোটামুটি আমরা জানি, যেগুলো একটু এক্সট্রা ডার্কেন করা আছে সেগুলো তোমরা একটু খেয়াল করতে পারো। যেমন এইগুলো আমরা মোটামুটি জানি, 1 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন, এগুলো মোটামুটি জানি। এখানে দেখো ইম্পর্টেন্ট যেটা কি 200 মিলিগ্রাম মানে কি 1 ক্যারেট, 1 ক্যারেটের মান কত 200 মিলিগ্রাম। এরপরে দেখো দুটো পদ্ধতির মধ্যে সম্পর্ক, 1 গ্রাম সমান কত আউন্স, 1 গ্রাম সমান 0.03527 আউন্স, ঠিক আছে। 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড, এটা হচ্ছে এত পাউন্ড, 2.204 পাউন্ড, ঠিক আছে। সেটাকেই যখন আমরা 1 আউন্সটাকে যখন গ্রামে নিয়ে যাব তখন কি পাবো সেগুলো তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু মোটামুটি একটু দেখে নিলেই হবে। নেক্সট দেখো আরও বেশ কয়েকটা, তোমরা যখন এগুলো দেখবে একটু মনোযোগ দিয়ে দেখে নিও, জাস্ট এতটা কিন্তু মনে রাখা সম্ভব নয়। বেশ কয়েকটা জিনিস জানবো, যেমন ঘনত্ব বলতে কি বোঝায়, সেটা হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। মানে কি কোনো পদার্থের ভর হচ্ছে m, ঠিক আছে, মাস, কোনো পদার্থের ভর হচ্ছে m এবং আয়তন হচ্ছে v, তখন ওই পদার্থের ঘনত্ব মানে কি, ওই পদার্থের ঘনত্ব m/d মানে পদার্থের ভর বাই পদার্থের আয়তন, সরি এটা d হবে না, এটা v হবে, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, m/v, অর্থাৎ কি পদার্থের ভর সমান কি পাচ্ছি, পদার্থের আয়তন ইন্টু পদার্থের ঘনত্ব। ওকে ফ্রেন্ডস, এবার দেখো এখান থেকে তোমরা একটা সূত্র পেয়ে গেলে, এই সূত্রটা থেকে তোমরা কি বুঝতে পারছো, যে যখন কোনো পদার্থের ভর জানতে চাইবে তখন সেখানে আয়তন দেওয়া থাকবে এবং পদার্থের ঘনত্ব দেওয়া থাকবে, সেই দুটোকে আমাদের মাল্টিপ্লাই করে দিলেই পদার্থের ভর পেয়ে যাব। সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি দেখো, গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং পাউন্ড পার ঘন ফুট, ঠিক আছে। এইগুলো হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে এইটা, এবং এফপিএস পদ্ধতিতে হচ্ছে কি না পাউন্ড পার ঘন ফুট। এবার দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিজিএস ও এফপিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কি, যথাক্রমে 1 গ্রাম ঘন সেন্টিমিটার এবং 6.25 পাউন্ড ঘন ফুট। এইটা মনে রাখার বিষয় যে যখন তোমাদের দেবে সিজিএস পদ্ধতিতে কোনো একটা জিনিসের পারদের কিছু দেওয়া আছে, সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, সেখানে তোমাদের যখন সেটাকে করতে হবে এফপিএস পদ্ধতিতে ঘনত্বে নিয়ে যেতে হবে, তখন আমাদের কত করতে হবে 6.5 এটা দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হয়। এই রিলেটেড আমি একটা ম্যাথ তোমাদের আজকে দেখিয়ে দেবো। এবার দেখো আপেক্ষিক গুরুত্বর কথা বলা হয়েছে। আপেক্ষিক ওয়ার্ডটা যখনই পাবে তখনই বুঝতে চেষ্টা করবে যে আপেক্ষিক মানে কোনো সময় তুলনা করা হচ্ছে, আপেক্ষিকতা বাদ মানেও তুলনা, যে কোনো জিনিসের সঙ্গে তুলনা করে আমরা আপেক্ষিক জিনিসটা প্রকাশ করি। এবার দেখো আপেক্ষিক গুরুত্বটা কি, কোনো পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বিশুদ্ধ জলের ঘনত্বের যত গুণ, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের যতটা ঘনত্ব থাকে সেটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, সেটা যত গুণ, সেই পদার্থের ঘনত্বটাকে কি বলা হয়, ওটাকে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। সেটা কি স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে আপেক্ষিক গুরুত্বকে কি দিয়ে প্রকাশ করা যায়, এস দিয়ে প্রকাশ করা যায়, স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে কি এস সমান কি পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্বটা আমরা তখনই প্রকাশ করতে পারবো যখন আমরা পদার্থের ঘনত্বকে
ভাগ করব 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত সেটা দিয়ে। পদার্থের ঘনত্ব সমান কত, দেখো পদার্থের ঘনত্বটা যখন এপাশে চলে এলো তখন এসটা যখন এদিকে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, তাই তো। পদার্থের ঘনত্বটা এখানে থাকছে ধরে নাও, যখন আমাদের বীজগণিতের নিয়ম অনুসারে তখন এখানে যেহেতু ডিভিশন ছিল 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব তাপমাত্রায়, তাহলে সেটা যখন এসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তখন আমরা পদার্থের ঘনত্বটা আলাদা করে বার করতে পারছি, তাই তো। এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে 1 নম্বর সমীকরণ এখন ধরে রাখো। নেক্সট কি বলা হয়েছে দেখো, সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত, 1 গ্রাম ঘন সেন্টিমিটার এরকম ধরা হয়। তাহলে এরকম যদি হয় তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, যে সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব কত, পদার্থের ঘনত্ব সমান এস ইন্টু 1 গ্রাম ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কি পদার্থের ঘনত্ব। বুঝতে পারলে, যেমন সিজিএস পদ্ধতিতে যখন আমরা প্রকাশ করব তাহলে সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব কি এস ইন্টু 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে 1 গ্রাম এটাকে মাল্টিপ্লাই করলে কি হলো, তাহলে সিজিএস পদ্ধতিতে এটাও পেয়ে গেলাম এস গ্রাম ঘন সেন্টিমিটার। এখানে সিজিএস পদ্ধতিতে দুটো জিনিসই সমান পাচ্ছি আমরা, সেই দুটো কি কি, পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের সাংখ্যমান সমান। ওকে, এখানে পাচ্ছি কি, সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের সাংখ্যমান সমান হয়, ঠিক আছে। কারণ কি, কারণ দেখো এখানে লেখাই আছে যে পদার্থের ঘনত্ব এস ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব। এখানে আবার কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত দেওয়া আছে, 1 গ্রাম ঘন সেন্টিমিটার, 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে যখন 1 দিয়ে মাল্টিপ্লাই করছি তখন তো সেমই পেয়ে যাচ্ছি, আবার তো সেই ভ্যালুটাই এসে যাচ্ছে, 1 গ্রাম ঘন সেন্টিমিটার, সেই একই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সেই কারণে বলা হচ্ছে সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্বও যা হয় এবং আপেক্ষিক গুরুত্বের সাংখ্যমানও সমান হয়, কারণ সেখানে আপেক্ষিক গুরুত্বের সাংখ্যমান সমান এই কারণে হচ্ছে কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের যে ঘনত্ব সেটা কত সিজিএস পদ্ধতিতে, সেটাও কিন্তু 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। একটা চলে আসছে, সেই জন্য 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ভ্যালুটা একই পেয়ে যাচ্ছি। এবার দেখো এপিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব, এটা আমাদের মনে রাখতে হবে কত, 62.5 পাউন্ড পার ঘন ফুট, ঠিক আছে। এপিএস পদ্ধতিতে এটা মনে রাখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রায় তখন এপিএস পদ্ধতিতে কত, জলের ঘনত্ব 6.5 পাউন্ড পার ঘন ফুট, ঠিক আছে। এখানে দেখো একটা ম্যাথ যদি আমাদের এরকম করে দেওয়া হয় যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্বকে আমি ধরে নিচ্ছি এখানে এস, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে এবং এই আপেক্ষিক গুরুত্ব থেকে আমাদের বলা হচ্ছে যে এপিএস পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্ব কত হবে, এপিএস পদ্ধতিতে বার করতে বলা হয়েছে। তখন আমরা কি করব, এস দিয়ে মাল্টিপ্লাই করব কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এপিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত সেটার সঙ্গেই, কেননা আপেক্ষিক গুরুত্ব যখন বার করতে দেওয়া হয় তখন আমাদের কি করতে হয়, আপেক্ষিক গুরুত্ব বলতে কি করতে হয়, আমাদের বার করতে হয় কি এসের সঙ্গে মাল্টিপ্লাই করতে হয়। যেমন দেখো এখানে আমরা দেখেছি যে এসের সঙ্গে মাল্টিপ্লাই করতে হয় যে আপেক্ষিক গুরুত্ব বার করতে হলে এস, তাই তো। এস পেয়ে গেছি আমরা এখানে, এস মানে কি পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের তাপমাত্রা, অর্থাৎ পদার্থের ঘনত্ব যখন বার করতে হবে এসের সঙ্গে আমরা কী বার করব, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত। তাহলে আমাদের যখন বলা হচ্ছে যে পদার্থটির ঘনত্ব বার করো এবং সেখানে যখন আমাদের আপেক্ষিক গুরুত্ব এসটা দেওয়া আছে তো এবং এপিএস পদ্ধতিতে বার করতে বলা হচ্ছে, এপিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত, 62.5 পাউন্ড, 62.5 পাউন্ড পার ঘনফুট। তাহলে আমরা কি করব, যখন এপিএস পদ্ধতিতে বার করব যেটা আমাদের আপেক্ষিক গুরুত্ব এস দেওয়া আছে সেই এস এর ভ্যালুর সঙ্গে বাকি আমাদের যে ভ্যালুটা জানা আছে সেটা কিন্তু দেওয়া থাকবে না, সেটা 62.5 পাউন্ড পার ঘনফুট সেটাকে মাল্টিপ্লাই করে দেব, তাহলে আমরা জানতে পারবো। দেখো এটা এখানে এরকমই করা হয়েছে, লেখা আছে কি দেখো যে 1 নম্বর থেকে বলা যায় এপিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এস ইন্টু 62.5 পাউন্ড পার ঘনফুট, অর্থাৎ এপিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব মানে কি আপেক্ষিক গুরুত্বের সঙ্গে মাল্টিপ্লাই করব 62.5 পাউন্ড পার ঘনফুটকে, তাহলেই আমাদের পেয়ে যাচ্ছি পদার্থের ঘনত্বটা কত এপিএস পদ্ধতিতে। এবার দেখো নেক্সট আমি তোমাদের একটা কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছি। আমরা মূল যে সূত্রটাতে এলাম সেটা কি, সিজিএস পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব যদি এক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার হয়, সিজিএস পদ্ধতিতে ধরো দেওয়া থাকলো, সিজিএস থেকে আমাদের এপিএসে নিয়ে যেতে বললো, তাহলে সিজিএস পদ্ধতিতে যখন কোনো পদার্থের ঘনত্ব এক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার তখন ওটাকে যখন এপিএস পদ্ধতিতে আমাদের পরিণত করতে দেবে তখন আমরা কি করব, ওই এক্সের সঙ্গে 62.5 পাউন্ড পার ঘনফুটটাকে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলেই আমরা পেয়ে যাব। এখানে যেরকম একটা ম্যাথ দিতে পারে, যেমন ধরো তোমাদের এরকম হয় যে সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে
কত পারদেরটা দেওয়া আছে 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, ঠিক আছে, মোটামুটি একটু বুঝে নিও, এটা দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের কি করতে বলা হচ্ছে, এখান থেকে আমাদের বার করতে বলা হচ্ছে যে এফপিএস পদ্ধতিতে তাহলে পারদের ঘনত্ব কত বার করব। তাহলে আমরা কি করছি, এটাকে কি করছি, এটা তেমন এক্স দিয়ে এইটুকুনি রুলটা মনে রাখলেই হবে। তাহলে আমরা সিজিএস থেকে এফপিএসে করতে যাবো যখন, তাহলে 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার দেওয়া আছে, সেটার সঙ্গে কত মাল্টিপ্লাই করবো 62.5, তখনই আমাদের কিন্তু অ্যান্সারটা এসে যাবে পাউন্ড পার ঘনফুট। পাউন্ড পার ঘনফুট এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ পাউন্ড পার ঘনফুটের জায়গায় ঘনফুট পার পাউন্ড বা বিভিন্ন রকম ধরনের কিন্তু দেওয়া থাকবে। এইটা হচ্ছে তোমাদের এরকম ছোটোখাটো ম্যাথ আসতেই পারে, সেখানে আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ কী হয়, আমাদের একটা ভ্যালু মনে রাখতে হয়, যেটা এপিএস পদ্ধতিতে এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত সেটা আমাদের মনে রাখতে হচ্ছে, সেটা 62.5, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি, চলো, যে কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে, এই সূত্রগুলো তোমরা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করো। বেশ কয়েকটা সূত্র এখানে দেওয়া রয়েছে, যেগুলো আমি তোমাদের বারবার পড়ে কিন্তু বোঝাচ্ছি না, কিন্তু একটা প্রশ্ন এখানে বারবার আসে, সেটা হচ্ছে কি আলোকবর্ষ কিসের একক, এবং আলোকবর্ষ সম্পর্কে এখানে দেখো কত কিলোমিটার হিসেবে যদি প্রমাণ করতে দেওয়া হয়, আলোকবর্ষ মানে কত কিলোমিটার, 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 62 ডিগ্রি ফারেনহাইটে 1 গ্যালন জলের ভর কত, 10 পাউন্ড, এইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 লিটার জলের ভর কত, 1 কিলোগ্রাম। পদার্থের ঘনত্ব মানে কি, এখানে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে এগুলো থাকলে যে কোনো ম্যাথ কিন্তু এই রিলেটেড, পরিমাপ রিলেটেড যে কোনো ম্যাথ দিলে তোমরা পারবে। পদার্থের ঘনত্ব মানে কি, পদার্থের ভর বাই পদার্থের আয়তন, বা পদার্থের ভর সমান সমান পদার্থের আয়তন ইন্টু ঘনত্ব, যে কোনো একটা করলেই তারপরে আবার ওটাকে আমরা এপাশ ওপাশ করে ঠিক করে নিতে পারবো। আপেক্ষিক গুরুত্ব মানে কি, সিজিএস পদ্ধতিতে পদার্থের আপেক্ষিক ঘনত্বের সাংখ্যমান সমান, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে পদার্থের আপেক্ষিক গুরুত্ব আর পদার্থের ঘনত্বের সাংখ্যমান দুটো সমান হয়, এটা কিন্তু মনে রাখবে। পদার্থের ঘনত্ব মানে কি, আপেক্ষিক গুরুত্ব, তার সঙ্গে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত সেটাকে গুণ করে দিলে পেয়ে যাব। আর সিজিএস এর সঙ্গে যখন আমরা এপিএসকে মেলানোর চেষ্টা করব, সেটাকে সেই পদ্ধতিটা দেখো এখানে দেওয়াই রয়েছে, সেখানে কি করতে হবে, আমাদেরকে মাল্টিপ্লাই করে দিতে হবে, 62.5কে মাল্টিপ্লাই করতে হবে, যেটা আমরা এই মাত্র একটা ম্যাথে দেখলাম। তো দেখো ফ্রেন্ডস, এই রিলেটেড তোমরা যদি আরও ভিডিও পেতে চাও, তোমাদের কি মনে হচ্ছে এই রিলেটেড ভিডিও তোমাদের পক্ষে উপকারী হচ্ছে, তো তাহলে তোমরা বলতে পারো, আমি কিন্তু নেক্সট এই রিলেটেড আরও ভিডিও তোমাদের জন্য এনে দেবো, যেগুলো কিন্তু পুরোপুরি মেনলি টার্গেটটা এখানে কিন্তু হচ্ছে আমাদের রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি, সেই রিলেটেড সমস্ত রকমের এখানে আমি ছোট ছোট ম্যাথ যেগুলো দিতে পারে সেই রিলেটেড আমি তোমাদের দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড বাই।